অনেক ক্যালকুলেশন করে তবে এসে পৌঁছেছি এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। না, টাকা পয়সার যোগ বিয়োগ নয়, ক্যালকুলেশনটা সময়ের। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম উত্তর প্রান্তে অবস্থিত এই জোড়া দ্বীপের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীপ দুটির মাঝে থাকা ওই সাদা বালির টম্বলো অর্থাৎ বালির সেতুটি। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ মিলিতভাবে বালির সঞ্চয় করে বানিয়ে ফেলে দুটি ভিন্ন দ্বীপ যুক্ত করার ওই প্রাকৃতিক সেতুটি। গোটা ভারতে আর কোথাও এরকম সুন্দর প্রাকৃতিক সেতু আছে কিনা আমার জানা নেই। পান্না সবজি নীল জলের আন্দামান সাগর আর ঘোলা নীল জলের বঙ্গোপসাগরের মধ্যবর্তী মাত্র ৩০০ মিটার চওড়া ওই প্রায় ধনুকাকৃতি সেতুটি কিন্তু জোয়ারের জলে পুরোপুরি ডুবে যায়। তখন এর উপর দিয়ে মোটেও হাঁটা যাবে না। দুটি ভিন্ন রঙের সমুদ্রের জল মিলে মিশে সেতুটিকে ডুবিয়ে দেয়। আগের রাতে রঙ্গতে বসে বসে তাই সঠিক সময়ের ক্যালকুলেশন করছিলাম, দিনের কোন সময় গেলে সেতুটির ওপরে হাঁটতে পারবো। ডিগলিপোর্ট থেকে তো এখানে আসার জন্য ভোরে কোনো ফেরি সার্ভিসই নেই, তাই অনেক পর্যটকই সময়ের এই ক্যালকুলেশন ঠিকমতো করতে পারেন না বলে একগাদা পয়সা খরচা করে এখানে পৌঁছে জলের মধ্যে শুধু বিচ্ছিন্ন দুটি দ্বীপ দেখেন, রস ও স্মিথ। স্যান্ডবারটি জলের নিচে তখন ভ্যানিশড। লঞ্চ পর্যটকদের স্মিথ দ্বীপটিতে নামিয়ে দেয়। সেই জন্য আমার ভিডিওতে সঠিক সময়ের হিসাবটা বলে দেব। তার সঙ্গে এও বলবো কীভাবে রাঙ্গা থেকে বাসে চড়ে অল্প পয়সা খরচা করেই আমি ডিগলিপুর পৌঁছেছিলাম এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দেখার জন্য। এছাড়াও পোর্ট ব্লেয়ার থেকেও কোন কোন সময় বাস ডিগলিপুরে এসে পৌঁছায় সেই টাইমিংসটাও আমি বলে দেবো আমার এই ভিডিওতে। আমার সময়ের ক্যালকুলেশন পুরোপুরি মিলে যাওয়ায় আনন্দে ধনুকাকৃতির স্যান্ড বাটির ওপরে খানিকটা দৌড়োদৌড়ি করে নিলাম প্রথমেই। একজন তো আনন্দে নাচ গানি শুরু করে দিল, আমি বা থেমে থাকবো কেন? তাই দুজনে মিলেই শুরু করে দিলাম। This one is Ariel Bay. We came from Diglipur Jetty, and this one is the Tambalo. That sandbar between this Rose and Smith Island, and this one is the Andaman Sea. Just see the color of the water. And this tableau joining that island, that is Smith Island. So I am showing you, try to showing you the color of two water bodies. The left hand side is the Ariel Bay, and on my right hand side this one is Andaman Sea. ছোট্ট জনহীন দ্বীপ রসে পায়ে হেঁটে ঢুকতে হবে, তার জন্য ৭৫ টাকা পার হেড দিতে হবে দক্ষিণা। শুনলাম এখন নাকি সেখানে দেখার জন্য রয়েছে শুধুমাত্র নিরক্ষীয় চিরহরিৎ গাছগুলি।
কিন্তু আমার মনে হয় শীতকালে অলিভ রিডলেগুলো এখানে ডিম পাড়তে আসে। স্মিথ দ্বীপটি একটু বড়, অল্প জনবসতি আছে, জীবিকা সুপারি গাছে থেকে। 1 কেজি ছাড়ানো বড় বড় সুপারি 350 টাকা কেজি। গোটা আন্দামানের লোকজনই শুধুমাত্র সুপারি আর নারকেল বিক্রি করে, ছোটোখাটো আম্বানি আদানি। স্মিথে একটা ছোট্ট মিষ্টি জলের ধারা সৃষ্টি হয়েছে, আন্দামান সাগরে গিয়ে মিশেছে, অধিবাসীদের পানীয় জলের উৎস। পর্যটকদের রিফ্রেশমেন্টের জন্য অজস্র কাঠের দোলনায় দোল খাবার ব্যবস্থা ছাড়াও আছে একটা ছোট্ট চায়ের দোকান, চা, কফি আর ম্যাগি পাওয়া যায় শুধু। দ্বীপ দুটি জৈব বৈচিত্র্যপূর্ণ, নানা রকম সামুদ্রিক প্রাণী দেখা মেলে। আমি নিজেই একটা বিশাল বড় গোলাপি রঙের সমুদ্রে সাঁতাররত কচ্ছপ দেখেছিলাম। আন্দামান সাগর যেহেতু পূর্বে অবস্থিত, তাই ভোরে এখানে এসে সূর্যোদয় দারুণ দেখা যাবে। তবে তার জন্য আগের দিন এরিয়াল বে জেটিতে পৌঁছে আপনার নাম রেজিস্ট্রি করে রাখতে হবে। এবার রাঙ্গাত থেকে ডিগলিপুর আমি বাসে করে কিভাবে কম খরচে পৌঁছালাম সেটা বলি। রাঙ্গাত বাস টার্মিনাল থেকে ভোর 4:30 এবং 5:30 দুটি সরকারি বাস ছাড়ে, যারা মায়াবন্দর হয়ে 4.5 ঘন্টা পরে ডিগলিপুর বাজারে পৌঁছে যায়। পোর্ট ব্লেয়ার থেকেও মায়াবন্দর হয়ে বাস ডিগলিপুর যায় প্রতিদিন। সরকারি বাস ছাড়াও রংপুর থেকে দুটি প্রাইভেট বাস, একটি সকাল 7:30টায়, অন্যটি সকাল 8টায় ছাড়ে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে। ভাড়া 150 টাকা করে। ডিগলিপুরে কিন্তু খুব বেশি হোটেল নেই। ডিগলিপুর বাজারে পৌঁছবার 1/2 কিলোমিটার দূরে বাসের জানলা দিয়ে ডান দিকে দেখা যাবে বিডি হোটেল। ভাড়া 1000 টাকা, খুবই পরিষ্কার। পর্যটকদের সুবিধার জন্য ফোন নাম্বারটি দিয়ে দিলাম। বাজারের মধ্যেই রয়েছে বাঙালি খাবার হোটেল হীরা হোটেল। এত বড় তেলালো সুস্বাদু পার্শে কলকাতায় আমি পাইনি বাবা। স্থানীয় ফ্রেশ মাছগুলোর টেস্টই আলাদা। ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ার ফেরার হদিশটাও দিয়ে দিই। এরিয়াল বে থেকে প্রতিদিন ফেরি সার্ভিস আছে, টিকিট পাওয়া খুবই মুশকিল, তাই বাসই ভরসা। ডিগলিপুর বাজারে SSV ট্রান্সপোর্টে গিয়ে বাসের হদিশ পেলাম। দুটি বাস প্রতিদিন রাত 9:30 ও রাত 10টায় ছাড়ে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। ভাড়া 600 টাকা করে, সময় লাগে 12 ঘন্টা। আরও 3টি বাস আছে প্রতিদিন ভোর 4:30, সকাল 5টা ও সকাল 7টায়। একটু কষ্ট হলেও এছাড়া কোনো ফেরার উপায় পেলাম না পোর্ট ব্লেয়ার অবধি অত কম পয়সায়। রাতের বাসের তামিল ড্রাইভার ঝড়ের গতিতে বাস চালাচ্ছিল। পরদিন ঠিক সকাল 9:30টায় পোর্ট ব্লেয়ার পৌঁছে দিয়েছিল। রাঙ্গাতে অন্ধকার সমুদ্রে বাস দিয়ে যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে গেছিল। মিস করছিলাম রাঙ্গাতকে। যাক, এবার বলি ডিগলিপুর বাজার থেকে ঘন ঘন বাস আছে মাত্র 5 কিলোমিটার দূরবর্তী এরিয়াল বেতে যাবার জন্য। ভাড়া 17 টাকা করে। অটো নিলে ভাড়া 150 টাকা, সময় লাগে মাত্র 15 মিনিট। সম্প্রতি 8 আসনের এই হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে ডিগলিপুর থেকে প্রতিদিন পোর্ট ব্লেয়ারে যাবার জন্য। 4টি আসন স্থানীয় লোকেদের জন্য সংরক্ষিত। ডিগলিপুর বাঙালিদের ব্যবসা ক্ষেত্র। এরিয়াল বেতে এসেই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যাবার জন্য নিজের নামটি নথিভুক্ত করতে হবে সরকারি খাতায়। সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে। সঙ্গে আধার কার্ডটি যেন থাকে। একটু বলে দিই বোটের। দুজন অবধি ভাড়া 4000 টাকা।
5 জন অবধি 6,000, 10 জন অবধি 9,000 টাকা। যাত্রা শুরুর সময় থেকে যমজ দ্বীপ ত্যাগ করে সময়সীমা হচ্ছে 3 ঘন্টা। সময় লঙ্ঘন হলে কিন্তু প্রতি ঘন্টায় 500 টাকা করে চার্জ লাগবে। প্রায় মিনিট কুড়ির এই জলযাত্রার পুরোটাই বঙ্গোপসাগরের অংশ এরিয়াল উপসাগরের জলে। মারাত্মক কারেন্ট চলে। জলের রং কখনো হালকা আকাশি, কখনো ঘন নীল, সবই সূর্যি মামার খেলা। সমুদ্র জলের সাথে জলযানটির অনবরত দুষ্টুমির চোটে আমাদের জামা কাপড় সব আধ ভেজা। মারাত্মক নোনা জল চোখে মুখে এসে লাগছে, তবুও ড্যাব ড্যাব করে চারিদিকে তাকিয়ে আছে। এরকম জায়গায় দ্বিতীয়বার আসা সাধারণত হয়ে ওঠে না মানুষের পক্ষে। হঠাৎ জলের মধ্যে দেখতে পেলাম তাকে সাঁতরাচ্ছে। খেয়াল করুন। লোক দেখতে পাচ্ছি না তো, কোনো লোক নেই দেখছি। হাঁটছে, কেউ চান করে হবে। চান করে? বাবা কি নোনা জল! ইস, মিষ্টি জল আছে। মিষ্টি জল আছে? দেখেছে? হ্যাঁ, কাছুয়া। ও মাই গড। সব পর্যটক সকাল সকাল এসে ফিরে গেছেন। আমরা শুধু 2 মূর্তি শেষ পর্যটক রূপে সাদা বালির সেতুতে পা রাখলাম। ঘড়িতে তখন ঠিক দুপুর 12:40। পাক্কা ঘড়ি ধরে 3 ঘন্টা ছিলাম এখানে, যতক্ষণ না পরবর্তী জোয়ার আসা শুরু হলো। রস আইল্যান্ডের কাছের স্যান্ডবার অংশটি মরা কোরালগুলি ডুবতে শুরু করলো প্রথম সেই জোয়ারে। তারপর স্যান্ডবারের আপাত দৃষ্টিতে শুকনো মাঝখানের অংশ দিয়ে যেন বালি ফুঁড়ে জল বেরোতে শুরু করলো। ডুবছে, ডাঙাটা ডুবছে। বসেছিলাম সারাক্ষণ জনহীন রসের কাছে। দূর থেকে স্যান্ডবারটি জলমগ্ন হচ্ছে বুঝতে পেরে গায়ে কাঁটা দিতে শুরু করলো। এপাশে আমি একা বসে আছি একটা কাঠের গুঁড়ির ওপর। বুঝতে পেরে উঠে দৌড়তে শুরু করলাম। জোয়ারের জল পুরো বাঁধটাকে গিলে ফেলার আগে আমায় 500 মিটার ওই বাঁধটা একা হাঁটতে হবে স্মিথের কাছে, নিজের জনের কাছে পৌঁছতে। স্যান্ডবারটা সম্পূর্ণ জেগে থাকবে, মানে ওখানে সময় কাটানোর 3 ঘন্টাই জেগে থাকবে লো টাইডের ঘন্টা 2 আগে থেকে পরবর্তী 2 ঘন্টার সময়কাল পর্যন্ত। অর্থাৎ গুগলে ইনফরমেশান থাকেই লো টাইড অর্থাৎ ভাটা কখন হবে। ভাটার সময় যদি লেখা থাকে দুপুর 1টা, তবে স্যান্ডবারটি মোটামুটি সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি দিব্যি পুরোটা জেগে থাকবে। তাহলে সংশয়ের অবসান হলো। নিন, এবার ব্যাগপত্তর গুছিয়ে সোজা বেরিয়ে পড়ুন আন্দামান নিকোবর আইল্যান্ডের উদ্দেশ্যে। চিরজীবন মনে রাখার মতন একটা মধুর স্মৃতি নিয়ে ফিরে চললাম আবার এরিয়াল বে জেটির দিকে। 3:15 বেজে গেছে। আমরাও দ্বীপ থেকে চলে যাচ্ছি। আমরাই শেষ পর্যটক, গোটা দ্বীপে কোনো পর্যটক নেই। আমাদের সঙ্গে সঙ্গে রেস্কিউ টিমে যিনি ভদ্রলোক এতদিন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন যাতে কেউ না ডুবে যায়, তিনিও আমাদের বোটেই যাবেন। আর এখানে যিনি চা বিক্রি করছিলেন স্টলেতে, তিনিও আমাদের বোটেতেই যাচ্ছেন। সবাই মিলে যাই গল্প করতে করতে এই আন্দামান সাগর, আর এই হচ্ছে এরিয়াল উপসাগর।